হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধনের প্রথম ক্লাস। আমরা এ বিষয়ে আগেও কিছুটা আলোচনা করেছিলাম, তবে আজকে বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো সবাই। রাসায়নিক বন্ধন, রসায়নের ইংলিশ কি ছিল? কেমিস্ট্রি। সে রসায়নের অ্যাডজেক্টিভ ফর্ম হইল রাসায়নিক। তার তাইলে কেমিস্ট্রির অ্যাডজেক্টিভ ফর্ম কি? কেমিক্যাল। একটু ইংলিশ পড়াই ফেললাম নাকি? আর বন্ধন মানে তো বন্ড, তাহলে রাসায়নিক বন্ধন যার ইংলিশ হলো কেমিক্যাল বন্ড। এই কেমিক্যাল বন্ড কিন্তু তিন প্রকারের হতে পারে। আমরা যখন তড়িৎ ঋণাত্মকতা পড়িয়েছিলাম সে সময় বলেছিলাম যে রাসায়নিক বন্ধন তিন প্রকারের হতে পারে। কি কি? আয়নিক বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে, আর ধাতব বন্ধন হতে পারে। মনে আছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে। এখন একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে পদার্থ কি দিয়ে তৈরি? এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, তাই না? বলো। দেখো, পদার্থ এটা ডিপেন্ড করে যে পদার্থ তো আমরা জানি যে দুই প্রকারের, তাই না? মৌলিক পদার্থ হইতে পারে, আবার যৌগিক পদার্থ হইতে পারে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মৌলিক পদার্থ কোন পদার্থগুলা? যে সকল পদার্থকে ভাঙলে আমরা শুধু এক ধরনের পরমাণু পাইতাম, সেগুলো হলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনগুলা? যে সকল পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে আমরা দুই বা ততোধিক ভিন্ন ধরনের মৌলের পরমাণু পেতাম, সেই পদার্থগুলোই ছিল যৌগিক পদার্থ। মনে আছে এগুলা? এই যে মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থকে তুমি যদি ভাঙতে থাকতা তাহলে পাইতা শুধুমাত্র একই ধরনের পরমাণু। আর যৌগিক পদার্থকে তুমি যদি ভাঙতে থাকো তাহলে তুমি প্রথমে পাবা অণু। ঠিক আছে? এই অণুকে আরো যদি রাসায়নিকভাবে ভাঙো বা বিশ্লেষণ করো তখন পাবা তুমি পরমাণু। এখন পরমাণু একই ধরনের পরমাণু পাইতে পারো, আবার ভিন্ন ধরনের পরমাণু পাইতে পারো। আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে অণু মৌলের অণু হইতে পারে, আবার যৌগের অণু হইতে পারে। এখন বলো তো, এই যে H2O, এটা কি মৌলের অণু নাকি যৌগের অণু? এটা যৌগের অণু। আবার এই যে H2 হাইড্রোজেন, এটা মৌলের। আর যে Cl2 ক্লোরিন, এটাও মৌলের অণু, তাই না? তাহলে বলো তো এখন, এই যে Cl আর Cl2 এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইয়েস, Cl হলো পরমাণু, আর Cl, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, তোমার তো মনে আছে ভালোই। আচ্ছা, ঠিক আছে। দেখো, আলাদা আলাদা মৌলের পরমাণুর গঠন আলাদা, তাই না? যেমন সোডিয়ামের চেহারা যেরকম, ক্লোরিনের চেহারা কিন্তু সেরকম হবে না। এর কারণ কি? কারণ আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের মানুষের যেমন ডিএনএ আছে, তাই না, ফিঙ্গারপ্রিন্ট আছে, এগুলো কিন্তু আমাদের ইউনিক আইডেন্টিটি। একজনেরটার সাথে আরেকজনেরটা কোনোভাবেই মিলতে পারবে না। ঠিক সেরকমভাবেই আমাদের বইতে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌলের যে চার্টটা দেয়া আছে, যে পর্যায় সারণীটা দেয়া আছে, সেখানে যতগুলো মৌল আছে সেই প্রত্যেকটা মৌলের পরমাণুর চেহারা কিন্তু আলাদা আলাদা। বুঝছো? যেমন হাইড্রোজেনের চেহারা কেন আলাদা, সেই প্রশ্নটার উত্তরে আমি এখন তোমাদেরকে দিব। যেমন হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 1। আচ্ছা, পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা, তাই তো? ধরো কোন একটা মৌলে যদি 11টা প্রোটন থাকে তাহলে ওই মৌলটার পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো? 11। সেই মৌলটার নাম কি জানি? সেই মৌলটার নাম হলো সোডিয়াম। ঠিক আছে? আবার সেরকম ভাবে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। অর্থাৎ ক্লোরিনের একটা পরমাণুতে কতগুলা প্রোটন আছে? 17টা প্রোটন আছে, তাই না? 17টা ইলেকট্রন আছে। যেহেতু আলাদা আলাদা মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, তাই এদের কিন্তু ইলেকট্রন সংখ্যাও ভিন্ন। কারণ আমরা জানি একটা মৌল কি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। কেন? কারণ তার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন যে আকর্ষণ শক্তি, এই যে আমি বলছি যে একটা অণু কিভাবে গঠিত হয়েছে, একাধিক পরমাণু মিললে একটা অণু গঠিত হয়েছে, তাই না? এখন পরমাণুগুলো কিভাবে থাকে? এগুলা কি মানে র্যান্ডম থাকে, নাকি কোনো একটা কি বলে সিরিয়াল আছে বলো তো? বা কিভাবে থাকে অ্যাকচুয়ালি? অবশ্যই এদের মধ্যে কোনো একটা শক্তি আছে, বা কোনো একটা বল কাজ করে, তাই না? যে শক্তিটা এদেরকে আটকে রাখে।
এজন্যই দেখো বলছি যে যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তাকেই রাসায়নিক বন্ধন বলে। বুঝতে পারছো? ধরো এই যে একটা যৌগ নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, এই যে ডাই মানে কি, ডাই মানে হলো গিয়ে দুই, তাহলে এই দেখো নাইট্রোজেন আর অক্সিজেন কয়টা, অক্সিজেন হলো গিয়ে দুইটা আর নাইট্রোজেন হলো একটা, তাহলে বলবো কি ডাই অক্সাইড। তাহলে সমগ্র যৌগটার নাম কি, নাইট্রোজেন ডাই অক্সাইড। এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড যৌগ, এই যৌগে নাইট্রোজেন আছে কতগুলা, বা নাইট্রোজেনের পরমাণু আছে কতটি, একটি নাইট্রোজেনের পরমাণু, আর অক্সিজেনের পরমাণু আছে কতটি, দুইটি। তাহলে একটি নাইট্রোজেনের পরমাণু এবং এই দুইটা অক্সিজেনের পরমাণু, এদের মধ্যে যে আকর্ষণ শক্তিটা থাকবে সেটাই কি রাসায়নিক বন্ধন না? আচ্ছা ঠিক আছে, এখন কোনো প্রশ্ন আছে তোমাদের এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, এখন এই যে রাসায়নিক বন্ধন যে তিন প্রকার সেটা তো বইলেই ফেলাইছি, যে আয়নিক বন্ধন এটা হয় কি ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধনটা সেইটা হলো আয়নিক বন্ধন, ঠিক আছে, আর দুইটা অধাতুর মধ্যে যে বন্ধন সেটা হলো সমযোজী বন্ধন। আর দেখো, আর ধাতব বন্ধনটা কি, এটা শুধুমাত্র ধাতুর একটা, মনে করো তুমি বস্তু নেবা, সেই বস্তুর মধ্যে কি শুধু ধাতুর পরমাণু থাকবে, তো ওই ধাতুর পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন বা আকর্ষণ শক্তি সেটি হলো ধাতব বন্ধন। এই বিষয়ে আমরা একেবারে এই চ্যাপ্টারের শেষের দিকে শিখব, ঠিক আছে। তাহলে কি কি, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড মেটালিক বন্ড। সামনে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যোজ্যতা ইলেকট্রন এই জিনিসটা কি, যার ইংলিশ হইলো ভ্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হইলো গিয়া, মনে করো যে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেইটাই হলো যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা এখন তোমরা আমাকে একটু বলো তো যে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কতটি? 5টি। নাইট্রোজেনের কতটি? 5টি, তাই তো। নাইট্রোজেন, ফসফরাস এগুলো সব তো 15 নম্বর গ্রুপেরই। আর ক্লোরিনের? ক্লোরিনের 7টি। আচ্ছা ঠিক আছে, আর তাহলে বলো তো আর্গন বা হিলিয়াম, আচ্ছা হিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন কতটি? 2টি, তাই না, কারণ তার ওই একটাই শক্তিস্তর আছে, আর ওই একটা শক্তিস্তরে তার মাত্র 2টি ইলেকট্রন আছে। এর ফলে আমরা বলতে পারি যে সংখ্যাটা দেখো, যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তিস্তরে, শক্তিস্তর মানেই তো কক্ষপথ, তাই তো, তার সর্বশেষ শক্তিস্তর বা কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তাই হইল যোজ্যতা ইলেকট্রন। যেমন ক্লোরিনের যদি তোমরা উপশক্তি স্তরের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাসটা দেখাও, খেয়াল করো 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p5। এখানে বলো তো ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তর কত নম্বর শক্তিস্তর? ক্লোরিনে 3 নম্বর শক্তিস্তর। তাহলে বলতো যে 3 নম্বর শক্তিস্তরে, এখানে 3 নম্বর শক্তিস্তরে মোট উপশক্তিস্তর আছে 3টা, আমরা জানি যে 3s 3p 3d, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র 3s এবং 3p এই দুইটা উপশক্তি স্তর ব্যবহৃত হয়েছে। এখন এই দুইটা উপশক্তি স্তরে আমার মোট ইলেকট্রন কতগুলো আছে দেখো তো? 7টা, তাই না, 5 আর 2 7। এর ফলে আমার ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে? 7টা হবে। এখানে যদি তুমি ছবিটার দিকে লক্ষ্য করো, এই যে দেখো, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, আর একেবারে যে শেষ শক্তি স্তর বা সব থেকে বাইরের 3 নম্বর শক্তি স্তরে মোট আছে ইলেকট্রন 7টা, ঠিক আছে। আবার দেখো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামে যদি দিকে একটু লক্ষ্য করি আমরা, এর ইলেকট্রন বিন্যাসটা কেমন, যে অ্যাজ ইউজুয়াল 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে কি হয়, আমরা জানি যে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন কিন্তু কি নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে। এই যে 4s আর 3dর মধ্যে 4s এর কিন্তু শক্তি মান কম, তাই না, কারণ এখানে n+l এর মান কত 4, আর এখানে n+l এর মান কত 5, তাহলে অবশ্যই 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। এগুলো কিন্তু তৃতীয় অধ্যায়ের জিনিস, ঠিক আছে। তাহলে এই যে 4s এ 2টি ইলেকট্রন প্রবেশ করলো, বাকি থাকবে 1টি ইলেকট্রন, কারণ স্ক্যান্ডিয়ামে আমার ইলেকট্রন মোট আছে 21টা। তাহলে এই যে 1টি ইলেকট্রন 3d উপশক্তি স্তরে প্রবেশ করলো। তাহলে এখন বলো তো এখানে তাকাইয়া আমার স্ক্যান্ডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কতটি? আহ, 3টি, হ্যাঁ মনে হইতে পারে 3টি, আসলে 3টি না,
ভ্যালেন্স ইলেকট্রনের সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো, বলছিলাম কি যে সর্বশেষ শক্তি স্তরে। আচ্ছা, এই যে স্ক্যান্ডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখো তো? সর্বশেষ শক্তি স্তর মানে এটা কি 1 নাম্বার শক্তি স্তর, 2, 3 নাকি 4? কোনটা? 4 নাম্বার শক্তি স্তর না? তাহলে 4 নাম্বার শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? দুইটা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? 2। এখানে যে 3D, এই 3D কিন্তু কি, এটা কিন্তু 4 নাম্বার শক্তি স্তরে না, এটা তো 3 নাম্বার শক্তি স্তরের উপশক্তি স্তর, বুঝছো? তাহলে এই ভুলগুলো আর করবা যদি আসে এরকম প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, এখানে ছবি আমি একাই দেখাইছি, তোমরা চাইলে ছবিটা দেখতে পারো। যে স্ক্যান্ডিয়াম কি প্রথমটাই 2টা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। 3 নাম্বার শক্তি স্তরে মোট কয়টা প্রবেশ করছে দেখো, 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? এই যে 2টা আর 6টা, মোট 8টা। আর এখানে গেছে একটা, মানে 8 আর 1 কয়টা? মোট হলো গিয়া 9টা ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে এখন দেখো এই তুমি যে ছবিটা দেখো, এখানে মোট 9টা ইলেকট্রন আমি এঁকেছি। আর চতুর্থ শক্তি স্তর হইলো, এখানে কয়টা আছে? 2টি ইলেকট্রন, এই যে এই একটা, এই একটা, বুঝছো? এখন তোমাদের জন্য একটা শর্ট কুইজ, সবাই অ্যান্সার করবা যে কার ভ্যালেন্স ইলেকট্রন কতটি? বলো, ক্ষার ধাতুর ভ্যালেন্স ইলেকট্রন কতটি? ক্ষার ধাতু মানে কত নম্বর গ্রুপ? 1 নম্বর গ্রুপ। তাহলে 1 নম্বর গ্রুপের যে মৌলগুলা, তাদের যদি ইলেকট্রন বিন্যাস করো, সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 1টি করে। তাহলে তার ভ্যালেন্স ইলেকট্রন কত? 1। আর তারপর মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুগুলোর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে তাইলে? 2। 6 নাম্বার গ্রুপ, 6 নাম্বার গ্রুপে কে কে আছে তোমাদের কি মনে আছে বলো তো? কে বলো? হ্যাঁ, ক্রোম। আচ্ছা, ভেরি গুড, উলফ্রেম। এখন এই 6 নং গ্রুপের আমরা জানি এদেরকে কিন্তু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, তাই না? এদের ইলেকট্রন বিন্যাস কেমন হয়? 4s1 3d5। আচ্ছা, কিছু এক্সট্রা কথাবার্তা বললাম। এখন বলো, 6 নং গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কতটি? ভ্যালেন্স ইলেকট্রন কি সর্বশেষ শক্তি স্তর। তাহলে এই যে 4s1 3d5, এখানে বলো তো সর্বশেষ শক্তি স্তর কত নম্বর? মানে ওই 4 নাম্বার শক্তি স্তর আর কি, ঠিক আছে? আর চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন আছে কতটা? 1টি। তাহলে বলো তো 6 নং গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কি একটা না? আবার সেভাবেই 16 নং গ্রুপ, 16 নং গ্রুপের কয়টা বলো তো? চিন্তা কইটা বলো, তাড়াহুড়ো করা লাগবে না। নং গ্রুপের উদাহরণ কি আছে? প্রথমেই হলো কি অক্সিজেন, তাই না? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4। তাহলে ওর সর্বশেষ শক্তি স্তর কত নাম্বার? 2 নাম্বার না? আর 2 নাম্বার শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত 16 নম্বর গ্রুপের? অবশ্যই 6। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো হ্যালোজেন, হ্যালোজেনের মানে কত নম্বর গ্রুপ এটা পর্যায় সারণীর? 17 নম্বর গ্রুপ। তাহলে হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কতটি? হ্যালোজেনগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন ছিল এমন না? ns2 np5, 2 লিখছি আমি অলওয়েজ, সেটাকে জিনিস খেয়াল করবো, আমি মানে n বললে আমি কেন জানি 2 লিখে ফেলাই ভুলে। ns2 np5, তাই না? তার মানে কি মোট কয়টা? 7টা। তাহলে হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কতটি করে? 7টি করে। নিষ্ক্রিয় গ্যাসের কতটি করে? নিষ্ক্রিয় গ্যাস 8টা। তো অষ্টক পূরণ করা অবস্থাতেই আছে। নিক্টোজেন মানে কত নাম্বার গ্রুপ? ইয়েস, 15 নাম্বার গ্রুপ। নাইট্রোজেন, ফসফরাস ওগুলা। তাহলে এদের বলো তো ভ্যালেন্স ইলেকট্রন কতটি? অবশ্যই 5টি, তাই না? সাধারণ ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করবা। 15 নাম্বার গ্রুপ, তার মানে কি এই যে ns2 তারপরে np3, তাহলে মোট কয়টা? 2 আর 3 5টা। মুদ্রা ধাতু মানে কত নাম্বার গ্রুপ? 11 নাম্বার। তাহলে 11 নাম্বারে কে কে আছে? কপার, সিলভার, গোল্ড। তাহলে এখন তুমি আমারে বলো যে মুদ্রা ধাতুর কি বলবা?
ভ্যালেন্স ইলেকট্রন কতটি? মধ্যধাতুর ইলেকট্রন বিন্যাস কেমন? এরকম না, 4s1 3d10, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? কি বললা বুঝলাম না। সর্বশেষ একটি, তাই না? সর্বশেষ শক্তি স্তর হলো 4 নাম্বার, তাহলে 4 নাম্বার শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? একটি। তাহলে মূলধর ধাতু ভ্যালেন্স ইলেকট্রন একটি। ল্যান্থানাইটস, ল্যান্থানাইটস মানে কি? আমাদের পর্যায় সারণীর আমাদের পর্যায় সারণীর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, তাদেরকে আমরা বলি ল্যান্থানাইট সারির মৌল অথবা ল্যান্থানাইটস। এখন এই ল্যান্থানাইটস গুলা আমরা জানি যে পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে জানো? 6 নাম্বার পর্যায়। আর কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে, তাই না? এখন তাহলে বলো ল্যান্থানাইটস এর ভ্যালেন্স ইলেকট্রন কতটি? ল্যান্থানাইট গুলো কেমন থাকে জানো? মানে ধরো NH2, NH2 তে প্রথমে 2টা যাবে, তারপরে মনে করো F উপশক্তি স্তরে প্রবেশ করা শুরু করবে। এখন এটা কত কত F জানো? ওটা হলো অ্যাকচুয়ালি N-2 F। এফ এ মনে করো যাইতেছে 1টা 2টা 3টা, যতগুলো ইচ্ছে ততগুলো যাইতে, মানে একটা থেকে কয়টা যাইবে? মোট 14টা যাইতে পারে, তাই না? কারণ আমরা জানি F উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। এখন একটা থেকে 14 হতে পারে, এটা ম্যাটারই করে না, কারণ আমাদের ব্যালেন্স ইলেকট্রন মানে কি? সব থেকে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন বলো যে সব থেকে বাইরের যে শক্তি স্তর মানে এন, এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা না? এখানে কিন্তু মাত্র 2টা আছে। তাহলে ল্যান্থানাইটস এর ক্ষেত্রেও আমার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 2। বুঝতে পারছো? আবার আমাদের যত আছে ডি ব্লক মৌলগুলা, হ্যাঁ ডি ব্লক মৌলগুলা, সেখানে কত হবে জানো? যত ডি ব্লক মৌল আছে প্রত্যেকটার ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু 2ই থাকবে। ঠিক আছে, তুমি যদি চতুর্থ পর্যায়ের কথা চিন্তা করো, মানে ওই যে পটাশিয়াম ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এভাবে যে যাইতে থাকে না জিঙ্ক পর্যন্ত, এই যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আমার ডি উপশক্তি স্তরে 1 থেকে 10টা পর্যন্ত ইলেকট্রন যাইতে থাকে। এখন এই যে ডি উপশক্তি স্তরটা, এটা কিন্তু 3D, এটা কিন্তু 4D না। তাহলে আমার ভ্যালেন্স ইলেকট্রন নির্ণয়ের জন্য এই ইলেকট্রন কি কোনো কাজে আসবে? আমার তো লাগবে সব থেকে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন, তাই না? তাহলে আমার এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 4s2 আছে, মানে এদের সবার পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হলো গিয়ে 1, ক্যালসিয়ামের 2, আর স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলো? 2টা করে, মাঝখানে ওই ব্যতিক্রম আছে, যেমন ওই যে ক্রোমিয়ামে ব্যতিক্রম ছিল আর কপারে ব্যতিক্রম ছিল, তাদের একটা একটা ছিল। যাই হোক, এত ভিতর থেকে করবে না। আর তোমাদের দিলে তোমরা কি ইলেকট্রন বিন্যাস কইরা পারবা, আশা করি সহজ আছে। এখন আমাদের বইতে একটা কাজ দেওয়া ছিল যে ফ্লোরিন এগুলার যোজ্যত ইলেকট্রন কত, তোমরা আমাকে বলো। আমরা ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা জানি কত? 9, তাই না? এখন তাহলে ইলেকট্রন বিন্যাসটা করি আমি। 1s2, 2s2 অ্যান্ড 2p। দেখো মোট ইলেকট্রন বাকি আছে কয়টা? 5টা, তাহলে 2p5। এখন তুমি আমাকে বলো এই ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তর কত নম্বর শক্তিস্তর? 2 নম্বর শক্তিস্তর। আর 2 নম্বর শক্তিস্তরে মোট ইলেকট্রন কতগুলো আছে? কয়টা? 7টা। হ্যাঁ, তাহলে আমার ভ্যালেন্স ইলেকট্রন কত? 7। আচ্ছা, ফসফরাসেরটা তো আমি অলরেডি করাইছি বহুবার। ফসফরাসের কত? 5, এটা করাইলাম না। ক্লোরিনেরটাও তো করাই ফেলাইছি, ক্লোরিনেরও কত? 7। হ্যালোজেনের সবারই 7, ঠিক আছে? আবার 15 নম্বর গ্রুপের সবারই 5। আচ্ছা, ক্যালসিয়ামের যোজিত ইলেকট্রন কত? 2। মানে দেখছো আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস করা ছাড়াই আমরা বাইরে গেছি। বাট তোমরা ইলেকট্রন বিন্যাস কইরা কইরা তারপর দেখাবা যে কেন যোজিত ইলেকট্রন 2। কেন? কারণ ওই যে 4s2 এদের সব থেকে মানে সর্ববহিত শক্তিস্তর হলো 4 নং শক্তিস্তর। আর দেখা যাচ্ছে যে 4 নং শক্তিস্তরে 2টি ইলেকট্রন আছে, অতএব ক্যালসিয়ামের যোজিত ইলেকট্রন 2। শেষ। এখন দেখো একটা প্রশ্ন, কেউ কি সিঙ্গেল থাকতে চায়? পাশে একজনের ছবি, এনার নাম কি তোমরা জানো? জানা তো উচিত। সালমান ভাই নাকি সালমান খান?
তো সে সিঙ্গেল থাকতে চাইতে পারে। দেখো তাহলে ইলেকট্রন যারা আছে আমাদের, আমরা জানি যে, খেয়াল করো, একটা পরমাণুর যে গঠন আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম সেখানে একটা কথা বলছিলাম যে আমাদের কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস আর বাইরে থাকতো কি ইলেকট্রন। এখন ইলেকট্রনগুলা কিভাবে মানে বিন্যস্ত হইতো মনে আছে কি? 1 নং শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকতে পারতো, 2 নংয়ে 8টা, 3 নম্বরে 18টা, মনে আছে এগুলা? ওই যে সূত্র ছিল 2n², তাই তো? এখন ইলেকট্রন কি সিঙ্গেল থাকতে চায়? উত্তর হলো না, থাকতে চায় না। ইলেকট্রন থাকে কিভাবে? জোড়ায় জোড়ায় থাকতে চায়। আর বিজোড় ইলেকট্রন মানে কি? মানে এরা এরা চায় জোড়ায় জোড়ায় থাকতে, বাট এরা পারতেছে না, এরা একাই, ঠিক আছে, এদের কেউ নাই। আমরা যদি একটা ছবি দেখি তাইলে আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে? যেমন ধরো একটা আমরা কার ছবি আঁকতে পারি, ধরো একটা যে কোনো একটা মৌলের নাম বলো তো, ছোট ছোট একটা মৌলের নাম বলো, বেশি বড় হয়ে যাবে নাহলে ছবি। হাইড্রোজেন তো বেশি আছে, হাইড্রোজেন বলছো, দেখো আর সোডিয়াম বলছো, ওটাই আঁকবো না। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো শক্তি স্তর কিন্তু একটাই আছে, ওই একটা শক্তি স্তরে একটা ইলেকট্রনই আছে, ঠিক আছে? ওই একটা ইলেকট্রন কেমন ইলেকট্রন? অবশ্যই বিজোড় ইলেকট্রন, তার কোনো সাথী নেই। এখন যদি হাইড্রোজেন নয় সোডিয়াম হইতো, হ্যাঁ ধরো এটাই সোডিয়াম, মুইছা আঁকাই, এটাই মনে করো সোডিয়াম। সোডিয়াম যদি হইতো তাহলে 1 নম্বর শক্তি স্তরে থাকতো 2টা, তাই না? আচ্ছা ভিতরে 1 নম্বর রাখি, 1 নং শক্তি স্তরে থাকতো 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে থাকতো কয়টা? 1টা 2টা 3টা 4টা, প্রথমে কিন্তু একটা একটা দিয়ে নেই, তারপরে এই যে 5 6 7 8, এই গেল 2 নং শক্তি স্তর। তারও বাইরে আছে কি 3 নম্বর শক্তি স্তর। এই 3 নম্বর শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? একটা ইলেকট্রন। এখন সোডিয়ামের ক্ষেত্রেও কিন্তু বাইরে ওই একটা ইলেকট্রনই ছিল, তাহলে সোডিয়ামের বিজোড় ইলেকট্রন কতগুলা? বিজোড় ইলেকট্রন কিন্তু এই একটা, তাই না? বুঝুন, মানে বিজোড় ইলেকট্রন মানে কি, যা মানে সিঙ্গেল ইলেকট্রন, ঠিক আছে? বিজোড় ইলেকট্রন মানে হলো সিঙ্গেল ইলেকট্রন। এখানে আরেকজনের ছবি দেওয়া, এরাও তোমরা হয়তো বা দেখছো যারা একটু ফেসবুক টেসবুক চালাও। এনে হইলো কি মূলত পিকি, ঠিক আছে? ওই যে দেখো না, ওই যে কি বলে, কিছু এডিটিং আসে, সিগমা মেইল এডিট, ঠিক আছে? এটা হলো কি পিকি ব্লাইন্ডার্স এর অ্যাক্টর কিলিয়ান মার্ফি। আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হলো যোজনী বা যোজ্যতা, ঠিক আছে? যার ইংলিশ হলো ভ্যালেন্সি। সংজ্ঞা কি? প্রথমে আমি একটা সংজ্ঞা লিখছি, এটাকে পড়ি আমরা একটু। আচ্ছা বইয়ের সংজ্ঞাটা আগে দেখি, যে অণু গঠনকালে আমাদের এক্সামে যদি বলে যে যোজনী বা যোজ্যতা কাকে বলে, আমরা অবশ্যই এই সংজ্ঞাটা দেব, ঠিক আছে? এটা স্যারদের কাছে বেশি অ্যাকসেপ্টেবল। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আমি জানি এটা পড়া তোমরা কিছু বুঝবা না, বাট তাও এটাই লিখতে হবে পরীক্ষার হলে, স্যাররা এটা বেশি পছন্দ করে। আমি তোমাদেরকে আরো অল্টারনেটিভ কতগুলো সংজ্ঞা দেখাবো, বলতে পারো এই পৃষ্ঠা আর পরবর্তী পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা আমরা শুধু যোজনী বা যোজ্যতার সংজ্ঞাই পড়বো, ঠিক আছে? দেখো আমরা আগের অধ্যায়গুলোতে বলছিলাম যে পর্যায় সারণীর একেবারে বাম পাশে যে মৌলগুলো আছে তারা কি ধাতু ছিল, তাই না? ধাতুর ইলেকট্রন ত্যাগ করতো। আর একেবারে ডান পাশের যে মৌলগুলো ছিল তারা ছিল অধাতু, সেই অধাতুগুলো ইলেকট্রনটা গ্রহণ করতো। তাহলে এই যে ধাতু, ধাতু ইলেকট্রন ত্যাগ করতো, ইলেকট্রন ত্যাগ কইরা ক্যাটায়নে পরিণত হইতো, আর অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ কইরা অ্যানায়নে পরিণত হইতো। তারপরে কি হইতো বলো তো? হ্যাঁ, অষ্টক তো পূরণ হইতো, বাট তারপরে কি হইতো? এই ক্যাটায়ন মানে কি, এর এর চার্জ কি, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। এই কি বলে আল্লাহ, সারা রাত রামায়ণ দেখা সীতাকার বাপ না? ক্যাটায়ন তো পজিটিভ আর অ্যানায়ন হলো গিয়ে নেগেটিভ। তাহলে এখন আমরা জানি যে মহাবিশ্বের কি ভিন্নধর্মী চার্জগুলো পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে, তাই না? এই যে আকর্ষণটা করে এটা হলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটাকে কুলম্ব বলও বলে। আর এই যে বন্ধনটা গঠিত হবে আকর্ষণের কারণে, এই বন্ধনটা কি একটা ধাতু একটা অধাতুর মধ্যে হইতেছে না? এই বন্ধনটার নাম জানি কি? আয়নিক বন্ধন, তাই না? বলছিলাম এটা আমরা সামনে বিস্তারিত শিখবো, যেহেতু এই বন্ধন গঠনের সময় আয়ন গঠন হয়। দেখো আগে কি হইতেছে, আগে আয়ন গঠন হইতেছে না, এই জন্য এই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ড। খেয়াল করো, তাহলে এখানে কি বলছে যে অণু গঠনকালে কোনো মৌলের একটা পরমাণুর সাথে, অণু কিভাবে গঠিত হয়? একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমেই কিন্তু অণু গঠন হয়, তাই তো? তাহলে এই একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাই যোজনী। তোমরা এটা মুখস্থ করে ফেলো, এটা আসলে বোঝানো যাইতেছে না কিছুই।
বাট সামনে কিছু সংজ্ঞা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাবো, এই যোজনী যোজ্যতার অল্টারনেটিভ যে সংজ্ঞাগুলো আছে। যোজনী মানেই হইল গিয়ে হাত অথবা বন্ধন, এটা মনে রাখবা, তাহলে জীবন সহজ হয়ে যাবে। কোনো মৌলের, আচ্ছা এটার পরে আসি, যেমনটা তোমাদেরকে বলছিলাম যে কোন একটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো, এই যে ইলেকট্রন দান করতো বা গ্রহণ করতো, কি যে অষ্টক পূর্ণ করতো তাই না, কি নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কি করত, কেউ কেউ ইলেকট্রন দান করত আর কেউ কেউ ইলেকট্রন গ্রহণ করত। আমরা নতুন আরেকটা টার্ম দেখতেছি যে শেয়ারিং করে, শেয়ারিং বা ভাগাভাগি করতো, ঠিক আছে। ধরো আমি যদি তোমাকে একটা ছবি দিয়ে বুঝাই, সাপোজ একটা আমাদের পরমাণু, এই পরমাণু যেহেতু সবাই বাইরে 8টা ইলেকট্রন রাখতে চায়, এখানে মনে করো 8টা ইলেকট্রন নাই, এর সব থেকে বাইরের শক্তি স্তরে ধরো 4টা 5টা 6টা, দেখো তাহলে ওর কিন্তু সব থেকে বাইরের শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রনের মধ্যে এই যে এই ইলেকট্রনটা, এইটা আর এইটা কিন্তু সিঙ্গেল, এদের কোনো সাথী নেই। তো এই সময় এরা করে কি, এরা অন্য এমন পরমাণু খোঁজে যাদের সাথে এরা ইলেকট্রনটা শেয়ার করবে। কিভাবে, ধরো এই একটা পরমাণু, এই একটা পরমাণু, ঠিক আছে, একটা পরমাণু এই একটা পরমাণু, এখানে ধরো এই পরমাণুর একটা ইলেকট্রন আছে, আবার এই পরমাণুরও বাইরে একটা ইলেকট্রন ছিল, তো এই দুইজনই কি করে, তাদের যে একটা একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটারে মাঝখানে আনে। তাহলে মাঝখানে আনলে কি হয়, দেখো এই যে প্রথম পরমাণু এইটারও কিন্তু 2টি ইলেকট্রন হয়ে গেছে, আর এই যে দ্বিতীয় পরমাণু এইটারও কয়টা ইলেকট্রন হয়ে গেছে, 2টা। তাহলে প্রত্যেকেরই কিন্তু 2টা 2টা হয়ে গেছে, এইটা হলো গিয়ে শেয়ারিং। আর এই যে বন্ধনটা, এটা হলো গিয়ে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এটা আমরা সামনে বিস্তারিত শিখবো, আপাতত জাস্ট এই সংজ্ঞা বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই কোনো মৌল যতটি ইলেকট্রন দান করে, মানে ধাতু যতগুলো ইলেকট্রন দান করে, অথবা অধাতু যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ারিং করে, সেই সংখ্যাটাই হলো যোজ্যতা। ধরি সোডিয়াম, সোডিয়াম ধাতু কয়টা ইলেকট্রন দান করতো, কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন দান করতো, তাহলে এই সোডিয়ামের যোজনী কত বা যোজ্যতা কত, 10। এই কি বলে আল্লাহ, একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ওর যোজনী কি এক না? আরে যোজনী না, আপনি বলছি পরমাণু, এটা যোজনী, সরি। আমি বলি, তুমি অ্যান্সার করছো কি, তুমি ভাবছো যে এই যে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা হলো গিয়ে 10, তুমি সেই অ্যান্সারটা করছো। আমি তোমার জিজ্ঞাসা করছি যে সোডিয়ামের যোজনী কত, আমি বলছি কি যতগুলো ইলেকট্রন দান করে সেইটাই হলো তার যোজনী, ঠিক আছে। ধাতুর ক্ষেত্রে সংজ্ঞাটা কি, ধাতুর ক্ষেত্রে যোজনীর সংজ্ঞা হলো অনেকটা এমন যে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাই হলো গিয়ে যোজনী। যেমন সোডিয়াম, তুমি তো বলছো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতো, ও 2টা কেন ত্যাগ করতো না, ও একটাই কেন ত্যাগ করতো, কারণ সোডিয়ামের সব থেকে বাইরের যে শক্তি স্তরটা ছিল সেখানে একটি ইলেকট্রনই ছিল, এই জন্য সে ওই একটি ইলেকট্রন রে ত্যাগ কইরা দিত, বুঝছো। আর এর জন্যই সোডিয়ামের যোজনী 1। আবার তুমি যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের কিন্তু সব থেকে বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন ছিল, তো সে কি একটি ইলেকট্রন ত্যাগ করবে নাকি 2টি ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই 2টি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত বা যোজ্যতা কত? 2। 2, ঠিক আছে। আচ্ছা, আর অধাতুর ক্ষেত্রে আমরা সংজ্ঞাগুলো কিভাবে দেই দেখো, আচ্ছা দাঁড়াও একটা এক্সাম্পল আগে খেয়াল করো। ধরো কার্বন আছে, হ্যাঁ, এই কার্বনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, কার্বনের কিন্তু সব থেকে মোট ইলেকট্রন কয়টা, মোট ইলেকট্রন হলে গিয়ে 6টা, আর সব থেকে বাইরের শক্তি স্তর মানে 2 নং শক্তি স্তরে কার্বনের ইলেকট্রন আছে 4টা, ঠিক আছে। মোট কয়টা আছে, 4টা। তো প্রত্যেকেই মনে করে এভাবে সিঙ্গেল সিঙ্গেল, কার্বনের এই যে কার্বনের সব দ্বিতীয় শক্তি স্তরটা আমি আঁকছি, এই সবাই সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় আছে। এখন সরি, কার্বন কিন্তু কি একটা ধাতু নাকি অধাতু বলো তো? চিন্তা করবা যে পর্যা সারণীর বামে অবস্থিত নাকি ডানে, পারবা না নাকি, মনে নাই তোমাদের? কার্বন কত নম্বর গ্রুপ ছিল? কার্বন তো 14 নম্বর গ্রুপ ছিল, তাই না? 14 নম্বর গ্রুপ কি মানে একেবারে ডানের দিকে, তাহলে কার্বন কিন্তু একটা অধাতু। তুমি মেবি লাস্টে অ্যান্সার দেছো, তাই না? তাহলে এই যে কার্বন যে একটা অধাতু, অধাতুগুলো তো আর ইলেকট্রন দান করবে না, অধাতুগুলো কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে।
তো সাপোজ আমি যেমন এখানে কার্বনের কথা চিন্তা করছি, তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো, এই ক্লোরিন সেও কিন্তু অধাতু 17 নম্বর গ্রুপের। এখন এই ক্লোরিন কি করতো বলো তো, সেই ইলেকট্রন দান করতো নাকি গ্রহণ করতো? সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতো, তাই না, অষ্টক পূরণের জন্য। কয়টি ইলেকট্রন গ্রহণ করতো? একটি ইলেকট্রন গ্রহণ করতো। তার অলরেডি 7টি ইলেকট্রন ছিল, সে তো আর 2টা গ্রহণ করবে না, তাই না, তার লাগবে বাইরে 8টি ইলেকট্রন। তাহলে অলরেডি যার 7টা আছে, সে মাত্র একটি ইলেকট্রন গ্রহণ করেই অষ্টক পূরণ করবে বা স্থিতিশীল হবে। এখন কিছু কিছু অধাতু যেরকম ইলেকট্রন গ্রহণ করে, কিছু কিছু অধাতু কি করতেছিল, ইলেকট্রন গ্রহণ করতেছিল। আবার কিছু কিছু আছে যারা ইলেকট্রন গ্রহণ করার থেকে শেয়ার করবে। তার মধ্যে একটা এক্সাম্পল হলো এই কার্বন। কার্বন কিন্তু ইলেকট্রন শেয়ার করে, বুঝছো। কার্বনের আমি যদি একটা সব থেকে কমন এক্সাম্পল দিই, সেটা হলো CH4। এই CH4 এর নাম তোমরা আগে অনেকবার শুনছো না, বায়োলজি বা অনেক জায়গায়, বা মানে দেখছো তো CH4, দেখছো? তাহলে বলো তো এর নাম কি? নামটা ভুলে গেছি, একটা কি বলো দেখ, নামটা ভুলে গেছি। এর নামটা আমি আমি মি লিখি, এখন দেখি তো তোমরা কেউ পারো কিনা। আমাদের প্রাকৃতিক গ্যাস আছে না, সেখানে এই জিনিসটা থাকে, বুঝতে পারবা? এটার নাম হইলো মিথেন। মিথেন গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এই যে মিথেন গ্যাস, মিথেন গ্যাসটা মানে মিথেন কিভাবে তৈরি হয়েছে, কার্বন আর কার্বনের একটা কার্বনের পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আর এই যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এটা কোন ধরনের বন্ধন? এটা কিন্তু আয়নিক বন্ধন না, অবশ্যই আয়নিক বন্ধন না, কারণ হাইড্রোজেনও একটা অধাতু আর কার্বনও একটা অধাতু। তাহলে এই বন্ধনগুলো কেমন বন্ধন? অবশ্যই সমযোজী বন্ধন, তাই তো। আর সমযোজী বন্ধন মানে হইল ইলেকট্রন শেয়ারিং। এই যে শেয়ারিং ইজ কেয়ারিং, এখানে যে দেখাইছে এই যে ইলেকট্রন শেয়ারিং হয় এখানে, বুঝছো। যেমন এই যে ছবিটা যদি আমি তোমাকে দেখাই, এই যে কার্বনের কার্বনের এই যে 4টে ইলেকট্রন ছিল সিঙ্গেল সিঙ্গেল, এখানে হয় কি, মনে করো যে হাইড্রোজেন আসে, হাইড্রোজেনেরও একটা আছে, এই যে একটা। তাহলে দেখো হাইড্রোজেনের কিন্তু এই হাইড্রোজেনের এখন কয়টি ইলেকট্রন হয়ে গেছে? একটা কিন্তু আর নাই, 2টা। এই হাইড্রোজেনের 2টাই অ্যাকচুয়ালি করতে চায়। আবার এখানে মনে করো আরেকটা হাইড্রোজেন আসলো, সে ওইভাবে করলো। আরেকটা আসলো, সেও এইভাবে করলো। আরেকটা আসলো, সেও এইভাবে করলো। এখন এভাবে করলে হবে কি, প্রত্যেকটা হাইড্রোজেনের এই যে 4টা হাইড্রোজেন আসছে, এই 4টা হাইড্রোজেনের প্রত্যেকের 2টা করে ইলেকট্রন হয়ে যাবে, ঠিক আছে। আর কার্বনের ক্ষেত্রে কি ছিল দেখো, কার্বনের কিন্তু সব থেকে বাইরের শক্তি স্তরে 4টে ইলেকট্রন ছিল, কিন্তু এখন মোট কয়টা ইলেকট্রন বলো তো? 8টা কিন্তু হয়ে গেছে। তাহলে কি ওর অষ্টক পূরণ হয়ে গেছে না? জি তো এইটাই ওর টার্গেট ছিল না, প্রাইমারি টার্গেট। জি ভাইয়া। তো এই জন্যই দেখো সংজ্ঞাটা এরকম, যে কোনো একটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যতটি ইলেকট্রন দান অথবা গ্রহণ অথবা শেয়ারিং করে তাই যোজ্যতা, বুঝছো। যেমন ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন দান কইরা দিত, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা বা যোজনী কত হইতো? 2। আবার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি করতো, সে কিন্তু 3টি ইলেকট্রন ত্যাগ কইরা দিত, তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর যোজনী বা যোজ্যতা কত? 3। আবার আমি যদি একটু অধাতুর কথা চিন্তা করি, সাপোজ ফ্লোরিন, ফ্লোরিন কি করতো, একটি ইলেকট্রনকে গ্রহণ করতো, একটি ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হইতো, তাই তো। তাহলে এই যে ফ্লোরিন, ফ্লোরিনের যোজ্যতা বা যোজনী মানে যোজনী কত? অবশ্যই 1, তাই না, কারণ মাত্র একটি ইলেকট্রন গ্রহণ করতো। তাহলে বলো তো অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? পারবা তোমরা আশা করি। অক্সিজেনের যোজনী কত? ইলেকট্রন বিন্যাস করে দিতে পারো, তাই না। এই যে 1s2 2s2 2p4। তাহলে ওর দেখো, যদি বলতাম যে যোজ্যতা ইলেকট্রন কতগুলা, যোজ্যতা ইলেকট্রনের অ্যান্সার হইতো ভাইয়া মোট 6টা ইলেকট্রন আছে 2 নম্বর শক্তি স্তরে, যোজ্যতা ইলেকট্রন 6টা। কিন্তু অক্সিজেনের যোজনী কত? অক্সিজেন কত আবার বলো তো একটু। হ্যালো। আচ্ছা, অক্সিজেন কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে বলতে পারো? আচ্ছা হ্যাঁ, ভালো বলছো, নিয়ন, নিয়নের মতো কিন্তু হবে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন আছে 8টা,
আর নিয়নের তো 10টি ইলেকট্রন, তাহলে 8-এর সাথে আর কি 2 যোগ করলে কিন্তু 10 হয়, তাই তো? তাহলে অক্সিজেন কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হবে, বুঝছো? তাহলে যেহেতু অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত? হ্যাঁ, এই যে, আশা করি এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। মানে আমরা কতগুলি ইলেকট্রন দান করব, অথবা কেউ কেউ কতগুলি ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ার করবে, সেইটাই হলো যোজ্যতা। তোমরা যদি এই সংজ্ঞাটা দাও, তাহলে স্যারদের কাছে জিজ্ঞাসা করে দিও। আরেকটা সংজ্ঞা আছে যেটা একদম কমপ্লিট একটা সংজ্ঞা, এটা আমার মনে পড়ে আমি যখন তোমাদের মতো ছিলাম এই সংজ্ঞাটা আমি মুখস্থ করছিলাম না, আমি আসলে আমার কেউ বুঝায় না এই সংজ্ঞাটা ভালোভাবে, ঠিক আছে? আমি জাস্ট কনফিউজড হইতাম, বাট আমি মুখস্থ করে ফেলাইছিলাম, পরে একা একা ভাইবা ভাইবা বুঝছিলাম। দেখো, ধাতুদের ক্ষেত্রে কি দেখছিলাম যে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাই হলো তার যোজনী। কারণ সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকেই কিন্তু ধাতুটা কি করতো? ত্যাগ করতো। তো ওই সংখ্যাটাই হইলো যোজনী। আর অধাতুর ক্ষেত্রে আমি কি দেখছি যে সর্বশেষ শক্তি স্তরে একটা কথা বলছি যে যতটি বিজোড় ইলেকট্রন থাকে। এখন বিজোড় ইলেকট্রন কি তা কি বোঝো? মানে যে ইলেকট্রনটা একা একা, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাই, সাপোজ ফসফরাস, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2, তারপর আছে কি 3p3, তাই তো? এখন এইভাবে আসলে যদি আঁকো বাট মানে যদি লেখো তাহলে বোঝা যায় না যে কোনগুলা জোর কোনগুলা বিজোড়। বাট তুমি যদি ছবি আঁকাইতে তাইলে ভালো বুঝতে পারতাম। মনে করে যে ফসফরাস এই 1 নাম্বার, আর তুমি তাকাবা একেবারে সব থেকে বাইরের শক্তিস্তরের দিকে, তাহলে ফসফরাসের ক্ষেত্রে সব থেকে বাইরের শক্তিস্তর মানে কত নম্বর? 3 নাম্বার শক্তিস্তর। এখন 3 নাম্বার শক্তিস্তরে মোট ইলেকট্রন আছে কয়টা? 2টা আর 3টা, মোট 5টা। তুমি কি করবা? তুমি প্রথমে এই যে এই একটা 2টা 3টা 4টা, তারপরে আরেকজনের এই যে 5টা। তাহলে দেখো তো এখানে এ হইলো কি কাপড় না একটা জোর জোর, ঠিক আছে? আর এগুলা কি? এই একটা এগুলা কি বিজোড় না বা সিঙ্গেল না এগুলা? জি ভাইয়া। তো এগুলোই হলো কি আমার বিজোড় ইলেকট্রন। তাহলে অধাতুদের ক্ষেত্রে আমরা দেখবো যে সর্বশেষ শক্তি স্তরে যতটি বিজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু প্রমাণ দিই, তাইলে আরো ভালো হবে, ঠিক আছে? ধরো ক্লোরিন, এই ক্লোরিনের যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা কি যে 1s2 2s2 2p6, এগুলো আর লিখলাম না, 3s2 3p5, ঠিক আছে? এখন বলো তো এই ক্লোরিনের যোজনী কত? এরে ভাই, এই ভুল ভুল করলা, দেখছো? তুমি অ্যান্সার করছো এটা লিখে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন। এই দুইটা সেম না, আলাদা। যোজ্যতা ইলেকট্রন, আমি আসতেছি, যোজ্যতা ইলেকট্রন হলো সব থেকে বাইরের শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে। যেমন এখানে ইলেকট্রন আছে কয়টা? 5 আর 2 মানে মোট 7টা ইলেকট্রন আছে না? এই যে মোট 7টা ইলেকট্রন, এই 7টি ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন, মানে সব থেকে বাইরে কতগুলো ইলেকট্রন আছে। আর যোজনী কি বলো? এই যে কতগুলো ইলেকট্রন, যোজনী মানে কি যে কতগুলো ইলেকট্রন, যেহেতু ক্লোরিন কেটা অধাতু না, মানে আমার নিষ্ক্রিয় হওয়ার জন্য সে কি করবে? সে ইলেকট্রন গ্রহণ করবে। কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? ক্লোরিন কিন্তু 1টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্লোরিনের যোজনী বা যোজ্যতা কত? 1। আচ্ছা, এখন কোশ্চেনটা করো তো। এখন এসে আপনার যোজন। আচ্ছা, কথা ভালোভাবে বোঝা যাইতেছে না। আচ্ছা দেখো, আমি আরেকবার লাগলে রিপিটেশন করে দিব না, ঠিক আছে? ক্লোরিনের আমাদের যোজ্যতা ইলেকট্রন হয়েছে 7 আর যোজনী হয়েছে 1। বাট তুমি যদি একটু বিস্তারিত ইলেকট্রন বিন্যাস করতে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতা, ঠিক আছে? ধরো এই যে ক্লোরিন, এখন তুমি এই যে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করো, সর্বশেষ শক্তিস্তর মানে 3 নাম্বার শক্তিস্তরের মোট ইলেকট্রন আছে কয়টা? 7টা, তাই তো? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন বলো ক্লোরিনের সব থেকে বাইরের শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে?
একটা। মানে মোট ইলেকট্রন আছে কয়টা? মোট ইলেকট্রন 7টা। মোট ইলেকট্রন 7টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা? আই, ওরে বাবা রে, তোমরা দুজনেই তো আলো যেতেছো। যোজ্যতা ইলেকট্রন মানে মোট কয়টা ইলেকট্রন বাইরে? কয়টা ইলেকট্রন মোট বাইরে? 7টা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। এখন যোজনী মানে হলো বিজোড় ইলেকট্রন, মানে সিঙ্গেল ইলেকট্রন। দেখো তো সিঙ্গেল ইলেকট্রন কয়টা? একটা। একটা। তাহলে যোজনী কত? এক। এক। এখন বুঝতে পারছো? আবার তুমি যদি কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, কার্বনের 1s2 2s2 2p2, মানে কি সব থেকে বাইরের শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, তাহলে এই যে একটা 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 একটা। এখন বলো কার্বনের যোজনী কত? 4। আর যোজ্যতা কত? মানে সরি, ভুল বলছি, যোজ্যতা ইলেকট্রন কতগুলা আগে সেটা বলো। 4টা হবে। 4টা। আর যোজনী কয়টা? প্রয়োজনীয় 4টা। যোজনীয় 4টা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যোজনী যোজ্যতা ইলেকট্রন সেম হয়েছে, কিন্তু অলওয়েজ কিন্তু সেম হবে না। ঠিক আছে, যেমন ক্লোরিনের ক্ষেত্রেই আমার যোজনী বা যোজ্যতা ছিল 1, বাট যোজ্যতা ইলেকট্রন ছিল কতগুলা? মোট 7টা। কনফিউশনটা কি একটু ক্লিয়ার হয়েছে আগের থেকে? জি ভাই, এখন পুরো। আচ্ছা ঠিক আছে, এখন এই সংজ্ঞাটা তুমি দেখলেই বুঝতে পারবা যে যোজনীর সংজ্ঞা কোন মৌলের। এখন মৌলটা কি শুধু ধাতুই হইতে পারে নাকি অধাতু হইতে পারে? ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে, তাই না? তাহলে আমরা ধাতুর ক্ষেত্রে আমরা দেখব যে এর সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে। যেমন অ্যালুমিনিয়ামের 3 নাম্বার শক্তি স্তরে কিন্তু 3টা ইলেকট্রন ছিল, এই জন্যই কিন্তু অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে যেত, তাই তো? তাহলে ধাতুদের ক্ষেত্রে দেখব যে মোট কতগুলো ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে। আর অধাতুর ক্ষেত্রে আমরা দেখব যে সর্বশেষ শক্তি স্তরে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে বা সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে আমি যদি এই দুইটারে কম্বাইন করে একটা সংজ্ঞা দিই, এটা একদম 100% মোস্ট একুরেট সংজ্ঞা, ঠিক আছে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যোজ্যতা স্তরে, মানে কি যোজ্যতা স্তর মানে হলো সর্ববহিষ্ঠ শক্তি স্তর, সব থেকে বাইরের যে শক্তি স্তর বা কক্ষপথটা আছে সেইটাই হলো যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তরে যতগুলা ইলেকট্রন থাকে, আমি ব্র্যাকেট দিয়ে কি লিখছি এখানে? ধাতু। তার মানে ধাতুদের ক্ষেত্রে আমি দেখব যে যোজ্যতা স্তরে যতটি ইলেকট্রন থাকে বা যতটি বিজোড় ইলেকট্রন থাকে, ব্র্যাকেট দিয়ে আবার লিখছি কি? অধাতু। মানে ধাতুদের ক্ষেত্রে আমরা চেক করব কতগুলো ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে, আর অধাতুর ক্ষেত্রে আমরা দেখব কতগুলা বিজোড় ইলেকট্রন আছে। যতগুলো থাকবে সেইটাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। একদম ক্লিয়ার এবার? জি আর জলের মতো। যোজ্যতা ইলেকট্রন কিন্তু ইজি। যোজ্যতা ইলেকট্রন মানে মোট কয়টি ইলেকট্রন আছে সব থেকে বাইরের শক্তি স্তরে, বাট যোজনের এটা হলো একদম কমপ্লিট একটা সংজ্ঞা, ঠিক আছে? আচ্ছা, আগের পৃষ্ঠায় কিছু জিনিস ছিল। আচ্ছা তাহলে ভালো কথা বলো তো, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী কত? আমি কিন্তু যোজ্যতা ইলেকট্রন বলিনি, আমি বলছি যোজনী কত। পারবা? শূন্য, ভেরি গুড। আর যোজ্যতা ইলেকট্রন কয়টা? যোজ্যতা ইলেকট্রন কিন্তু 8টা। গুড, থ্যাঙ্কস। আচ্ছা দেখো, তাহলে যোজনের আমি প্রথমে একটা সংজ্ঞা লিখছিলাম, এই সংজ্ঞাটা একটা ভুল। যেমন যদি কেউ লেখে যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরে যতটি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাই উক্ত মৌলের যোজনী, এই কথাটা কিন্তু সামান্য ভুল। 50-50 কারেক্ট, ঠিক আছে? 50% কারেক্ট, 50% রং। যদি কেউ শুধুমাত্র সংজ্ঞার মধ্যে বলে যে সর্বশেষ শক্তি স্তরে যতটি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, এই সংজ্ঞাটা মূলত শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ধাতুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কিভাবে? আচ্ছা দাঁড়াও, তোমার আপাতত এই সংখ্যাটা বাদ দাও, ঠিক আছে? বাদ দাও, এটা পড়া লাগবে না, শুধু শুধু মাথা ঘুরবে। আর কিছু কথা, যে কোনো মৌলের পরমাণু যতটি একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই তার যোজনী। আমাদের বইতে তোমরা যখন খুলবা বই, একটা কথা দেখবা, খেয়াল করো, যে কোনো একটা পরমাণু সে যতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার যোজনীও তত। উদাহরণ মনে করো আমি দিলাম ক্লোরিন,
হ্যাঁ, ক্লোরিন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়? ক্লোরিন কিন্তু একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। তাহলে ক্লোরিনের যোজনী কত? 1। আবার আমরা যদি একটু নাইট্রোজেনের কথা চিন্তা করি, এই নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতো? নাইট্রোজেন কিন্তু 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারত। তাহলে নাইট্রোজেনের যোজনী কত হবে? 3। ঠিক আছে, বুঝছো? এখন আমি যে এই যে 3 বলতেছি, 5 বলতেছি, কখন কি হবে এটার সবকিছুর লজিক আছে, আমি সব বুঝাবো আস্তে আস্তে। আবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, আচ্ছা হ্যাঁ, আরেকটা সংজ্ঞা বইতে দেওয়া ছিল যে কোন একটা মৌল যতগুলা ক্লোরিনের সাথে যুক্ত হয় তার যোজনী তত। যেমন সোডিয়াম, সোডিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়? সোডিয়াম কিন্তু একটা ক্লোরিনের সাথে যুক্ত হইতো, তাই না? তাহলে এই জন্য আমরা সোডিয়ামের যোজনী কত বলছি? সোডিয়ামের যোজনী বলতাম 1। আবার তুমি যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলো তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হইল 2, কারণ ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে। এই যে 2টা সংখ্যা দিছে যে যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারে অথবা যতটি ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, এই সংজ্ঞাটা মূলত দেশে এই 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 জিনিসটা থেকে, এই যে একযোজি পরমাণু। একযোজি পরমাণু মানে এমন একটা পরমাণু যার যোজনী হলো 1। ঠিক আছে, যাদের যোজনী 1 তারাই হলো একযোজি পরমাণু। এই যে আমি তোমাকে একটু আগে উদাহরণগুলো দিয়েছিলাম যে হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু একটা একযোজি পরমাণু, কারণ এদের যোজনী 1। আবার ক্লোরিন, ক্লোরিনেরও কিন্তু যোজনী 1। বুঝছো? এই গ্রুপ 1-এর যত মৌল আছে, গ্রুপ 1-এর সবার যোজনী কত? আবার গ্রুপ 17-এর যত মৌল আছে সবার যোজনী কত? 1। কারণ কি, গ্রুপ 1-এর গুলা কি করবে? তারা একটি ইলেকট্রন ত্যাগ করতো, আর গ্রুপ 17-এর গুলা কি করবে? তারা একটি ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, ইজি কিন্তু, তাই না? এখন দেখো অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম সাহেব, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 4 হবে অনেকটা এমন, দেখো 3s2 3p1। আমরা কিন্তু অরবিটাল ওয়াইজ ইলেকট্রন বিন্যাস শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই যে 3s2, আর এখানে মনে করো 3p-তে কিন্তু মূলত 3টা অরবিটাল আছে, জানো তো? 3px, 3py আর 3pz। 3s-এ কিন্তু এই দেখো 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন দিলাম। আর 3p-তে শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, তাহলে এই একটা আমাদের মনে হইতে পারে, বা এটাই সত্য আসলে, যে অ্যালুমিনিয়ামে বলতো এই সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তরে সিঙ্গেল ইলেকট্রন কয়টা? সিঙ্গেল ইলেকট্রন কিন্তু আসলে একটা। বাট আমি তোমাকে যেই টেকনিকটা শিখেছি, যারা এইভাবে আঁকবে তাদের কিন্তু এমনি কোনো কনফিউশন হবে না, কারণ তারা যখন আঁকবে তারা কি করবে? প্রথমে একটা এই, একটা এই, একটা এই, তারা ঠিকই বলবে যে অ্যালুমিনিয়ামের সিঙ্গেল ইলেকট্রন 3টা। বুঝছো? এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে। কনফিউশনটা কেমন? অ্যালুমিনিয়ামে অ্যাকচুয়ালি সিঙ্গেল ইলেকট্রন একটা, আর এরা কিন্তু ডাবল ইলেকট্রন। কিন্তু অ্যালুমিনিয়াম, এরা তো একটা ধাতু, তাই না? আর ধাতুগুলা স্থিতিশীলতা অর্জনের জন্য কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। আর অ্যালুমিনিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? অ্যালুমিনিয়াম কি শুধুমাত্র একটি ইলেকট্রন ত্যাগ করবে নাকি 3টি ইলেকট্রনই ত্যাগ করবে? অ্যালুমিনিয়াম কিন্তু 3টা ইলেকট্রনই ত্যাগ করবে। এর জন্য অ্যালুমিনিয়ামের যোজনী 3, 1 না। আর এই যে এর জন্যই মূলত এই সংজ্ঞাটা ভুল। এখানে যে বলছি যে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় সংখ্যক ইলেকট্রন, যদি তাই হইতো তাহলে এই 3 নাম্বার শক্তি স্তরে কিন্তু একটা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী 1 হওয়া উচিত ছিল। এই জন্য মূলত আমি বলছি এই সংজ্ঞাটার মধ্যে পার্শিয়াল মিস্টেক আছে। আমি তাও লিখছি, আগে ভুল করছি তারপর সঠিকটা তোমাদেরকে শিখাইছি। তাহলে তোমাদের পরীক্ষার হলে স্যাররা মূলত প্রিফার করে এই যে সেকেন্ড সংজ্ঞাটাই, কারণ এটা একদম বইয়ের সংজ্ঞা। যদিও তোমরা এটা বইটা ঠিকভাবে বুঝবা না, মুখস্থ করে ফেলাইতে হবে। আর তারপরে যতটুকু বোঝানোর ছিল আমি তোমাদেরকে বুঝিয়েই দিছি। ঠিক আছে, আর আমি এইভাবে আঁকা তোমাদেরকে কেন শিখেছি? যাতে তোমাদের কোনো মিস্টেক না হয়। কেউ যদি অরবিটাল এভাবে করতে যাও তাহলে তাদের সমস্যা হইলেও হইতে পারে, বাট কেউ যদি এইভাবে আঁকো তাহলে তাদের সমস্যাটা হবে না। ঠিক আছে, জায়গাটা সামনে আস্তে আস্তে বুঝতে পারবা। বা তুমি যদি অ্যালুমিনিয়ামের এই যে দেখো চিত্রটা কেমন, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা না?
আর 3 নাম্বার শক্তি স্তরে বাকি থাকে কয়টা? 3টে ইলেকট্রন। আমি 3টে ইলেকট্রনকে এইভাবে দেই, এখানে 2টা, এখানে একটা, এরকম কখনো দেই ইলেকট্রন আমি? না। এরকম কিন্তু কখনো আমি দিই না। কি করি? প্রথমে একটা দিলাম, তারপর 2টা দিলাম, তারপর 3টা দিলাম। তাহলে এই যে ছবিটা আমি আঁকাইছি, এখানে মূলত কি করছি, আমি এই যে ভিতরের শক্তিস্তরগুলো না আঁকাইয়া ডিরেক্ট সব থেকে বাইরের শক্তিস্তর ইলেকট্রনগুলো কিভাবে আছে সেইটা ড্র করছি। ঠিক আছে, এটা একটা নিয়ম আছে, আমি সামনে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে, আজকের ক্লাসে না। তাহলে তোমরা যোজনী বা যোজ্যতার যদি সংজ্ঞা আসে লিখতে পারবা তো পরীক্ষার হলে? পারবো ভাইয়া। বা সম্পূর্ণ বুঝছো? কোনো সমস্যা আছে এখন? এখন বলো, তোমাদের কোনো সমস্যা থাকলে এখন কোশ্চেন করো। হ্যালো? না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা আছে একটু ক্লিয়ারলি বলো তো। দেখো, আমাদের অবশ্যই জানা লাগবে যে কোন মৌলের যোজনী কত, সেটা কিভাবে বের করব। যেমন ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তবে দেখা যাবে যে একদম শেষে তার কি 4s2, অর্থাৎ এই ক্যালসিয়াম স্থিতিশীল হওয়ার জন্য কি করে, তার 4s উপশক্তি স্তরের এই 2টি ইলেকট্রন ত্যাগ করে দেয়। এর জন্য ক্যালসিয়ামের যোজনী কিন্তু 2। এখন শুধুমাত্র ক্যালসিয়ামের যোজনী 2 না, তুমি যদি এই যে ক্যালসিয়ামের বড় ভাইকে স্টোনসিয়াম আছে, বেরিয়াম আছে, রেডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, বেরিলিয়াম আছে, এদের প্রত্যেকের যোজনী কত? 2 নম্বর গ্রুপের প্রত্যেকের যোজনী 2। আবার তুমি যদি সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতো, এদের প্রত্যেকেই কিন্তু একটা ইলেকট্রনই ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ কইরা স্থিতিশীলতা অর্জন করে, তাই না? তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারবা। তাহলে এই 1 নং গ্রুপের বা ক্ষার ধাতু সবার যোজনী বা যোজ্যতা কত? 1। ঠিক আছে। আচ্ছা, আবার এইখানে তুমি যদি 18 নম্বর গ্রুপের কথা চিন্তা করো, 18 নম্বর গ্রুপে অনেকে আবার ভুলে 8 দাগাই দেবে। 8 হলো কি এদের যোজ্যতা ইলেকট্রন, বাট যোজনে কিন্তু 0। ঠিক আছে। দেখো, কারণ এই যে তুমি যদি ডানে এই মৌলগুলোর দিকে তাকাও, এরা কিন্তু বেশিরভাগই কি অধাতু, তাই না? এই যে তোমাদের আমি শিখাইছিলাম যে যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম বা এন্টিমনি, টেলুরিয়াম, এই যে একটা তুমি সিঁড়ির মতো দেখতেছো, এটা এই সিঁড়ির এই যে মৌলগুলো, এরা কারা? এরা কিন্তু অপধাতু, তাই না? মেটালয়েডস। এই মেটালয়েডসের এই পাশে যারা আছে এরা সবাই হইল অধাতু, আর এই মেটালয়েডসের এই পাশে যারা আছে দেখো, এই যে এগুলা, এরা হইল ধাতু। আবার এগুলো সব ধাতু, এগুলো সব ধাতু, সব ধাতু। ঠিক আছে। শুধুমাত্র এই যে মেটালয়েডসের এই পাশের এরা হইল অধাতু। বুঝতে পারছো? আর এই হাইড্রোজেনটাও কিন্তু অধাতু, ভুলে গেলে চলবে না। আচ্ছা, এরপরে কি আছে খেয়াল করো, এই যে 13 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপের সবার কিন্তু যোজনী 3। এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদের সবার যোজনী কত? 3। কারণ এরা কি, যে অ্যালুমিনিয়াম 3+ গঠন করে, যে অ্যালুমিনিয়াম 3+, প্রত্যেকেই 3+। বুঝছো? যদিও আমরা পরবর্তীতে পরিবর্তনশীল যোজনীর নামে আরেকটা টার্ম দেখবো, ওই সময় আরো অনেক কিছু মানে সামনে দেখবো, এখন না। আপাতত মনে রাখি যে 13 নং গ্রুপের সাধারণত যোজনী 3। আবার 14 নং গ্রুপ, এই 14 নং গ্রুপের সাধারণত যোজনী বা যোজ্যতা কত জানো? যোজনী হলো 4। কারণ এরা কি করে, এই যে এই যে কার্বনের দিকে দেখতেছো, এরা হলো গিয়ে তোমার সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। আর আচ্ছা, আপাতত মনে রাখো এদের যোজনী 4, মুখস্থ টাইপের করে ফেলো। 15 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপের এদের কত যোজনী? যোজনী আবার কেউ 5 বলতে চাইও না, যোজনী কত? 3। কারণ এরা মাত্র 3টি ইলেকট্রন গ্রহণ কইরা স্থিতিশীল হয়। আর এদের যোজ্যতা ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন জিজ্ঞাসা করলে কিন্তু 5 হবে, আর যোজনে জিজ্ঞেস করলে হবে 3। ঠিক আছে। 16 নং গ্রুপ, এই 16 নং গ্রুপের যে মৌলগুলো, যে এদের সবার যোজ্যতা ইলেকট্রন কিন্তু 6টা, বাট যোজনী কত? যোজনী কিন্তু মাত্র 2। আবার ফ্লোরিন বা এই যে 17 নং গ্রুপের যারা আছে, প্রত্যেকের আমার যে যোজ্যতা ইলেকট্রন 7, বাট যোজনী হইল 1। ঠিক আছে, এখানে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। এখন এখানে একটা কথা লিখছে যে অক্সিজেনের যোজনী 2, তাই যদি কোনো মৌল একটা অক্সিজেনের, দেখো অক্সিজেনের যে যোজনী 2, এটা তুমি কিভাবে বুঝবা, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস করবা বা এইভাবে অক্সিজেন। হ্যাঁ, তারপরে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8টা। এর সব, তাহলে প্রথম শক্তি স্তরে কিন্তু 2টি ইলেকট্রন চলে যায়, আর দ্বিতীয় শক্তি স্তরে বাকি থাকে কয়টা?
6টা ইলেকট্রন। ওই 6টা ইলেকট্রনই কিন্তু অক্সিজেনে আমি আঁকবো, ঠিক আছে? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখন তুমি আমার বলো, এই যে অক্সিজেন পরমাণু এর যোজনী কত? 2 2। এই যে বিজোড় ইলেকট্রন সিঙ্গেল। আর এদের যোজ্যত ইলেকট্রন কয়টা? 6টা। 6টা। তোমার একদম একেবারে মেবি ক্লিয়ার হয়ে গেছে টপিকটা, তাই না? জি ভাই। তাহলে যেহেতু অক্সিজেনের যোজনী 2, আবার আমি একটা কথা বলছিলাম যে নাইট্রোজেন এই যে NH3 অ্যামোনিয়া গঠন করে। এই যে NH3 লিখছি না, এই যৌগটার নাম কি? যৌগটার নাম হইলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া অনেক দুর্গন্ধ, ঠিক আছে? এখন এই যে NH3 কেন, NH2 না কেন, এগুলা এই সংকেত লেখা এই জিনিসটা আবার আমরা নেক্সট ক্লাসে শিখবো। বাট নাইট্রোজেনের যোজনী 3 এটা কিভাবে বুঝবো? নাইট্রোজেন তুমি প্রথমে লেখলা, এখন এর পারমাণবিক সংখ্যা কত? 7 না? তার মানে 1s2 2s2 2p3। তাহলে ওর সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 2 আর 3 মোট 5টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এইভাবে কইরা কইরা এখন বলো এই নাইট্রোজেনের যোজ্যত ইলেকট্রন কয়টা আর যোজনী কয়টা? বলো। যোজ্যতা ইলেকট্রন হইলো গিয়া 5টা, আর যোজনী হইলো কয়টা? সিঙ্গেল আছে কয়টা? 3টা না? তাহলে যোজনী হইলো 3টা। আচ্ছা সবাই একটু মিউট করো, সাউন্ড আসতেছে কেন জানি অনেক, খেয়াল করো। তাহলে যেহেতু অক্সিজেনের যোজনী 2, কেন 2 সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। তাই কোনো মৌল একটা অক্সিজেনের সাথে যদি যুক্ত হয় তার যোজনী হবে 2। যেমন যদি আমি তোমাদেরকে উদাহরণ দেই, কার উদাহরণটা দেওয়া যায়? আচ্ছা যাক, আবার কেউ যদি 3টা অক্সিজেনের সাথে যুক্ত হয় তার যোজনী হয়ে গেছে 6। আচ্ছা উদাহরণ দিই, তাহলে নাহলে বুঝবা না। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? এই ম্যাগনেসিয়াম পরমাণু কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? ম্যাগনেসিয়াম কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে বলো? একটা অক্সিজেন না এখানে। তাহলে এই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী কত? 1 2 হবে, ঠিক আছে? যেহেতু একটা অক্সিজেনের সাথে যুক্ত হইতেছে এই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী 2। আবার তুমি যদি আর কার কথা চিন্তা করবে, ধরো কার্বন ডাই অক্সাইড, এই যেখানে লেখছিও কার্বন ডাই অক্সাইডের, বলতো কার্বন ডাই অক্সাইডের যোজনী কত, মানে কার্বনের যোজনী কত? কার্বন এখানে 2টা অক্সিজেনের সাথে যুক্ত হইতেছে, একটা অক্সিজেন মানে এর যোজনী 2। তাহলে 2টা অক্সিজেন মানে কত? যোজনী কি 2 2 4 না? তাহলে কার্বনের যোজনী কত হবে? 4। আবার আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেই, সালফার, এটা বলে সালফার টেরাই অক্সাইড। এই সালফার ট্রাই অক্সাইড যৌগে বলো সালফারের যোজনী কত? কত? তোমরা একটু স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করো, বুঝছো? 6 বলো নাকি 16 বলো আমি বুঝি না। অক্সিজেনের কত? 2, তাহলে 3 2 6, হ্যাঁ এজন্য 6 হবে। যোজনীর মতো আরেকটা টার্ম আছে, জারণ সংখ্যা। এই জারণ সংখ্যা আমরা শিখবো সপ্তম অধ্যায়তে গিয়ে। তাহলে এখন বলে এই যে পৃষ্ঠা আমরা যা যা শিখলাম, তোমাদের কোনো সমস্যা আছে এখানে? না ভাইয়া। তো তোমাদের মোটামুটি যোজনী ক্লিয়ার বলতে পারো। এখন একটা জিনিস আছে যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে। আমি ভাবতেই পারি যে একটা মৌলের হয়তোবা একটাই যোজনী থাকবে, কিন্তু কথাটা কিন্তু সত্য না। কোনো মৌলের একাধিক যোজনী থাকতে পারে। আর যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে তবে সেই মৌলের যোজনীকে আমরা কি বলবো? পরিবর্তনশীল যোজনী বলবো। যেমন প্রথম উদাহরণ, সব থেকে কমন উদাহরণ হলো গিয়ে আয়রন। আয়রনের যোজনী 2 হইতে পারে 3ও হইতে পারে। 2 যদি হয় তাহলে এটাকে বলে ফেরাস, ঠিক আছে? আর যদি 3 হয় সেটাকে বলে ফেরিক, ঠিক আছে? আগেও পড়াইছি না বলো? জি ভাইয়া। ফেরাস আর ফেরিক এগুলো সব পড়ানো জিনিস। এখন দেখো, তাহলে কোন একটা মৌলের যেহেতু ভিন্ন ভিন্ন যোজনী থাকতে পারে, এজন্য বলছে কি সর্বোচ্চ যোজনী। কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। তাহলে আমরা কি কি টার্ম পাইলাম? প্রথমে শিখছি যোজনী, যোজনীর পরে কি শিখলাম? পরিবর্তনশীল যোজনী, যে কিছু কিছু মৌলর পরিবর্তনশীল যোজনী, একাধিক যোজনী থাকতে পারে। তারপরে দেখলাম একাধিক যে যোজনী আছে, ধরো সালফারের কথাই চিন্তা করি, সালফারের যোজনী থাকতে পারে কি কি জানো? 2 4 6। সালফারের এই 3টা যোজনী থাকতে পারে। এখন তাহলে ওর সর্বোচ্চ যোজনী কত? 6 না?
জি ভাইয়া। এখন ধরো তুমি মনে করো নিলা এই যে সালফার ডাই অক্সাইড, এই সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত, এটা কিভাবে বের করবো আমরা? সুপ্ত যোজনী মানেই তুমি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করবা। তাহলে যেহেতু সালফার, সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত? 6। 6। তো এই যে লেখলা প্রথমে যে 6, 6 থেকে আমাদের বিয়োগ করতে হবে, সর্বোচ্চ যোজনী থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে সক্রিয় যোজনী। মানে এই যে যৌগটা আমাদেরকে দেওয়া আছে সালফার ডাই অক্সাইড, এই যৌগে সালফারের যোজনী কত বলো তো? 4। 4। কে কিভাবে পারছো? কারণ এখানে কি দুইটা অক্সিজেন আছে, তাই তো? তো একটা অক্সিজেন যুক্ত থাকলে 2, আর দুইটা থাকলে 2 দুগুণে 4। এইভাবে তুমি বলতে পারছো যে সালফারের এখানে সক্রিয় যোজনী 4, তাই না? জি ভাইয়া। তাহলে এই যে সর্বোচ্চ যোজনী থেকে তুমি যখন সক্রিয় যোজনী বিয়োগ করে দিবা, তখন যে এই যে 2 পাইলা, এইটাই কি সুপ্ত যোজনী না? জি ভাইয়া। এখন আমাকে বলো সালফার ট্রাই অক্সাইড, এই সালফার ট্রাই অক্সাইড যৌগে সালফারের সক্রিয় যোজনী কত? 6। আর কি বলে আর সর্বোচ্চ যোজনী কত? 6। সর্বোচ্চ যোজনীও কিন্তু 6। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বিয়োগ করি তাহলে কত পাই? 0। তাহলে আমাদের সালফার ট্রাই অক্সাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী কত সালফারের? 0। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে কি পারবা? পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা কার্বন মনোঅক্সাইডের নাম শুনছো না? ভাইয়া। তাহলে এই যে কার্বন মনোঅক্সাইড কি, এই যে কার্বন মনো মানে কি এক, ঠিক আছে? আমরা ইংলিশে সিলেবাল পড়ছি, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা তো বলে। দেখো যে কার্বন মনোঅক্সাইড, এই কার্বন মনোঅক্সাইডে এই যৌগটা আমার বলো কার্বনের যোজনী কত? 2। কেন? একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, এই জন্য কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী 2 বা সক্রিয় যোজনী 2। বাট কার্বনের সর্বোচ্চ যোজনী কিন্তু থাকতে পারে 4 পর্যন্ত। তাহলে সর্বোচ্চ যোজনী যদি 4 হয় আর সক্রিয় যোজনী যদি 2 হয়, তাহলে এই যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? 2। তো এই টাইপের প্রশ্ন কিন্তু অহরহ আমাদের এমসিকিউ গুলোতে আসবে, তোমরা পারবা তো? অবশ্যই পারবো। বইতে সব থেকে কমন উদাহরণ দেওয়া যায় যে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড যৌগে, এই যৌগে দেখো এই যে ফেরাস বা আয়রন, আয়রন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এখানে? 2টা। তাহলে আয়রনের যোজনী কত হবে? আয়রনের 2। যোজনী হবে 2। ঠিক আছে, এই যৌগে আয়রনের যোজনী 2। আর এই যে ফেরিক ক্লোরাইড, এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত? 3, অবশ্যই 3। আর সর্বোচ্চ যোজনী কিন্তু আয়রনের ক্ষেত্রে 3ই হবে। তাহলে এই যে ফেরাস ক্লোরাইড যৌগে আমার সুপ্ত যোজনী কত? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। আর কিন্তু ফেরিক ক্লোরাইড আমার সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ যোজনীও 3, আবার সক্রিয় যোজনীও 3, বিয়োগ করলে কিন্তু আমার 0 হবে। বুঝছো? বুঝছি। আচ্ছা কিছু কি মিস গেল এখান থেকে, দেখি তো একটু চিন্তা করতে দাও, দাঁড়াও। আচ্ছা দেখো আমাদের বইতে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা চার্ট আছে। আচ্ছা এর আগের পৃষ্ঠা তো সম্ভবত একটা চার্ট ছিল, চার্টটা তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই যে বিভিন্ন মৌলের যোজনী, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, আর তোমাদের অটোমেটিক অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, কিভাবে দেখো, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী তো একই হবে। আর ফ্লোরিনের কত? 1, কারণ 17 নম্বর গ্রুপের সবার যোজনী 1, ফ্লোরিনেরও 1, ক্লোরিনেরও 1, ব্রোমিনেরও কত? 1, আয়োডিনেরও 1। আবার 1 নং গ্রুপের যেমন এই যে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সবার যোজনী কত? 1। বাট এদের যোজনী 1 ভিন্ন কারণে। 1 নং গ্রুপে যারা আছে তাদের 1 কেন যোজনী? কারণ তারা 1টি ইলেকট্রন ত্যাগ করে। আর 17 নং গ্রুপের মৌলগুলোর যোজনী 1 কেন? কারণ তারা 1টি ইলেকট্রন গ্রহণ করে। আর কার্বনের যোজনী কিন্তু 2 আর 4। এখন কার্বন এই যে পরিবর্তনশীল যোজনী কেন হয়, প্রশ্নটা আসে না আমাদের মাথায়? কেন পরিবর্তনশীল যোজনী? কেন মানে পটাশিয়াম কেন পারে না, কেন মানে কেন কার্বন পারে, তাই না? কেনর উত্তরটা আমরা একটু পরে দেবো, বাট আপাতত যদি একটু বলি যে কার্বনের তুমি যদি ইলেকট্রন বিন্যাসটার দিকে তাকাও, এটা কেমন? 1s2
2s2 2p2। এখন এই পরিবর্তনশীল যোজনী বোঝার জন্যই মূলত আমাদের অরবিটালের ধারণার দরকার, যেটা আমি তোমাদেরকে শিখেছি না, অরবিটাল ওয়াইজ ইলেকট্রন বিন্যাস। যে এটা হলো গিয়ে মনে করো 2s আর এটা হলো গিয়ে 2px 2py 2pz, তোমরা লিখে নিও, আমার লিখতে করতেছে না। এই যে 2s2 এখানে মূলত ছিল দুইটি ইলেকট্রন, 2p2 মানে কি 2px এ একটা, তারপরে 2py তে একটা ইলেকট্রন যায় আর 2pz এ ফাঁকা থাকে, বুঝতে পারছো? এখন এই অবস্থায় তুমি যদি কার্বনের চিন্তা করো যে সব থেকে বাইরের শক্তিস্তর মানে 2 নং শক্তিস্তরে আমার যেহেতু কার্বন অধাতু, তাহলে আমি দেখবো এর বিজোড় ইলেকট্রন কতগুলো আছে, তাই না? বিজোড় ইলেকট্রন কতগুলা? দুইটা। তাহলে কার্বনের যোজনী কত? 2। বাট তুমি যদি এই কার্বনের একটু তাপ দাও, একটু উত্তেজিত করো, ঠিক আছে, তুমি যদি একটু উত্তেজিত করো তাহলে কি হবে, এই যে 2s2 এখানে যে দুইজন ছিল, এই মানে দুইটি ইলেকট্রন ছিল, এই দুইটি ইলেকট্রন মনে করো তুমি তাপ দিতেছো, মানে কি তাপ কি এক ধরনের শক্তি না? এই শক্তিটা দেওয়ার ফলে এই ইলেকট্রনের মধ্যে গতিশক্তির সঞ্চার হয়, ইলেকট্রনগুলা বেশি জোরে জোরে লাফাইতে থাকে, এমন মানে জোরে জোরে লাফ দেয়, হয় কি মনে করো এইখান থেকে একটি ইলেকট্রন লাফ দিয়া উই এরকম করতে করতে এখানে চলে যায়, তাহলে ওই সময় ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 2s2 মানে 2s2 তো আর থাকে না, সরি, তখন কি হয়, এই যে 2s1 2px1 2py1 2pz1, বুঝছো? তাহলে বলো তো এইখানেই আমার বিজোড় ইলেকট্রন কতগুলো আছে? 4টা। তাহলে আমার যোজনী কয়টা এখানে? 4টা। এবার বুঝতে পারছো? আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে আমাদের পরীক্ষায়, যে কেন কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এরপরে আমি কিছু মৌলের যোজনী তো দেখলাম, আচ্ছা সব দেখা হয় নাই। এই যে ম্যাগনেসিয়াম কিন্তু 2 হবে, কারণ এরা 2টি ইলেকট্রন ত্যাগ করতো। অ্যালুমিনিয়াম 3 হবে, আয়রনের 2 3, আর কপারেরটা একটু মুখস্থ রাখবা, তোমাদের হয়তো বা কপারটাই মনে থাকবে না, আমি দাগই দিই, কপার হবে 1 আর 2, ঠিক আছে? কপারের যখন যোজনী 1 সেটাকে আমরা বলবো কিউপ্রাস, আর কপারের যখন যোজনী 2 সেটাকে আমরা বলবো কিউপ্রিক, ঠিক আছে? আস মানে ছোট, ইক মানে বড়, যেমন এখানে দেখো আস হয়েছিল 2 আর ফেরিক হয়েছিল 3, বুঝছো? সেইভাবেই কিউপ্রাস কিউপ্রিক, পারবা না? আর জিঙ্কের তো অবভিয়াসলি যোজনী 2 হবে। কিভাবে হবে প্রশ্ন আসতে পারে, কারণ জিঙ্কের তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো কেমন, 4s2 3d10, তাহলে জিঙ্ক কিভাবে স্থিতিশীলতা অর্জন করবে? এই যে 4s সব থেকে বাইরের শক্তিস্তর থেকে সে 2টি ইলেকট্রন ত্যাগ করে দেবে, এর ফলে জিঙ্কের যোজনী 2। এখন আমাদের বইতে এই আরেকটা ইম্পর্টেন্ট চার্ট আছে, এইগুলো সব মনে রাখা লাগবে, অবশ্যই মনে রাখা লাগবে। হাইড্রোজেন, এগুলো তোমরা অলরেডি পারো, যে হাইড্রোজেনের 1, লিথিয়াম, দেখো যারা যারা 1 নম্বর গ্রুপের তাদের প্রত্যেকের যোজনী কত? 1, তাই না? আমি তো অলরেডি তোমাদেরকে পড়াই ফেলাইছি, এই যে লি না কে এরা সবাই 1 নম্বর গ্রুপ, এজন্য এদের 1। আবার এই যে ম্যাগনেসিয়াম বিনা ম্যাগনাকিয়া, এরা এর 2টা ছিল 2 নং গ্রুপের, এজন্য এদের যোজনী 2। অ্যালুমিনিয়াম তো 13 নম্বর গ্রুপের, এজন্য এর যোজনী 3, ঠিক আছে? আর তুমি যৌগগুলোর দিকে লক্ষ্য করবা যে কি কি যৌগ গঠন করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তুমি যদি ওই যে কোন একটা মৌল কতগুলা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে সেইটাই তার যোজনী, ওইভাবে চিন্তা করো, তাহলে কিন্তু তুমি দেখতেই পাইতেছো এখানে একটা ক্লোরিন মানে যোজনী 1, আবার এখানে 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এই জন্য অ্যালুমিনিয়ামের যোজনী 3, বুঝছো? তাই যে জিঙ্কের কত, জিঙ্কের দিকটাকেও দেখাইছি, লেডেরটা মুখস্থ রাখবা 2 আর 4, ঠিক আছে? আচ্ছা লেড জানি কত নম্বর গ্রুপে বলো তো? লেডও কিন্তু 14 নং গ্রুপের, কার্বনের সেম গ্রুপ। নাইট্রোজেনের হবে 3 আর 5। পরিবর্তনশীল যোজনীগুলা অবশ্যই মুখস্থ রাখবা যৌগ সহ। এই দেখো এই যে NH3 এই যৌগে নাইট্রোজেনের যোজনী 3। আবার N2O5 এর নাম জানো কি? এর নাম দেখো, নাইট্রোজেন আছে 2টা, তার মানে ডাই নাইট্রোজেন, আর অক্সিজেন আছে 5টা, অর্থাৎ পেন্টা অক্সাইড, ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এইটা প্রত্যেকটা নামে হলে গিয়ে লেড ক্লোরাইড, ঠিক আছে? এইটাও লেড ক্লোরাইড, এইটাও লেড ক্লোরাইড, বাট আমরা লেখার সময় লিখি যে লেড
লেডের পরে মনে করো যদি আমি এই যে PbCl2 মিন করি, তাহলে লিখে এভাবে লেড টু, তারপর লিখি বাংলায় ক্লোরাইড। এটা দিয়ে আমরা বুঝেই ফেলে যেটা হলে গিয়ে PbCl2। আর যদি লিখতাম যে 4 ভিতরে, যদি ভিতরে লিখতাম এই রোমান সংখ্যা 4 লেড 4 ক্লোরাইড, তাহলে আমরা এইটা মিন করতাম। এই প্রত্যেকটা নামকরণ কিন্তু অবশ্যই জানা লাগবে, আমি কিন্তু অলরেডি ক্লাসে বইলেই দিই সব কিছু। যেমন এই যে AgCl মানে কি, সিলভার ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে। বোরন, এটা ভালোভাবে বলতে পারো যে বোরন টেট্রাক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ঠিক আছে, কারণ 3টা ক্লোরিন আছে। অথবা PCl3 তুমি বলতে পারো ফসফরাস ট্রাইক্লোরাইড। PCl5 কি বলবা, ফসফরাস কি বলবা বলো তো? ফসফরাস 5 ক্লোরাইড। 5 ক্লোরাইড না, ও বলছে কি, আচ্ছা বুঝা কি বললা? পেন্টা মানে হইলো, হ্যাঁ পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটার নাম হইলো গিয়ে কিউপ্রাস ক্লোরাইড, আর এইটা হইলো গিয়ে কিউপ্রিক ক্লোরাইড। এই যে H2O কার্বন মনোঅক্সাইড, এটারে কার্বন টেট্রাহাইড্রেট, আচ্ছা এটারে মিথেনই বইলো, ঠিক আছে। H2S মানে হলো গিয়ে হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, আর এটা সালফার ট্রাইঅক্সাইড। নামগুলো মনে থাকবে না বলো? থাকবে। তোমার নাম দিয়ে তো কাজ নাই, তোমার মেইনলি লাগবে যোজনী, ঠিক আছে। যোজনীগুলো তুমি পারবে, যে সিলভারের 1, এগুলো একটু কষ্ট কইরা দেখো, এগুলো তোমার কষ্ট হবে না। এই ফ্লোরাইড, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন, এগুলো একটাও তোমার কষ্ট হবে না। এই যে সিলভার, প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আছে। সিলভার কত নম্বর গ্রুপের জানো? পর্যায় সারণীর 11 নম্বর গ্রুপের, তাই না? এই ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল? 4s1 3d 10, তাহলে এর যোজনী কত হবে? 1, তাই না? কারণ তার সর্বশেষ শক্তি স্তর 1টি ইলেকট্রনই আছে, তো ওই 1টি ইলেকট্রনটা সে ছাইরা দেবে। এই জন্য এদের সবার 1। বোরনের কিন্তু 3, কারণ এর 13 নম্বর গ্রুপের। এগুলো নিজের একটু দেখবা, তাইলে আশা করি এখন পায়রা যাবা। তাহলে সামনের পৃষ্ঠায় যাই নাকি? আচ্ছা আচ্ছা, ভালো কথা, এখানে কিছু জিনিসপাতি তো বলাই হয় নাই। যোজনী ও জারণ সংখ্যার সম্পর্ক, ঠিক আছে। যোজনী আর জারণ সংখ্যার সম্পর্ক, আচ্ছা তার একটু ওয়েট। আচ্ছা দেখো, এখানে কিছু টার্ম আছে যে যোজনী ও জারণ সংখ্যার সম্পর্ক। এই জিনিসগুলো আমরা মূলত সপ্তম অধ্যায়ে ভালোভাবে শিখবো। এই চ্যাপ্টার আমি যেমন তোমাদেরকে বলছি যে ধাতুগুলো কি করতো, ইলেকট্রন ত্যাগ করতো, তাই না? যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করতো। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর জারণ সংখ্যা হলো 2। একটু পার্থক্য আছে, কি জানো? জারণ সংখ্যা অ্যাকচুয়ালি শুধু সংখ্যা না, এটা মানে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ইভেন এই যে পূর্ণ সংখ্যা হইতে পারে, আবার ভগ্নাংশ হইতে পারে। কিন্তু যোজনী হবে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝছো? যোজনী কিন্তু কখনো নেগেটিভ হইতে পারবে না। যোজনী শুধুমাত্র একটা সংখ্যা, প্লাস মাইনাস নাই কোনো। বাট জারণ সংখ্যা প্লাস মাইনাস, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবকিছু হইতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম এর যোজনী 2 আর জারণ সংখ্যা হলো গিয়া +2। প্লাস কেন? কারণ ও কি করতো, ইলেকট্রন ছাইরা দিত না, এর জন্য +2। তাহলে এখন বলো তো, যে ক্লোরিন, ক্লোরিনের জারণ সংখ্যার যোজনী কত? যোজনী 1, বাট জারণ সংখ্যা কত? 2। এ বাবা, -1। সে কি করতো, একটি ইলেকট্রন গ্রহণ করে না, এই জন্য -1। আবার এই যে সোডিয়াম, সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। আবার অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2 বাট জারণ সংখ্যা কত? -2। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? +3। বুঝছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। সংখ্যা একবার বলতো তো বুঝতে পারছি। জারণ সংখ্যা তুমি যদি এখন না বুঝে থাকো তাহলে প্রেশার নিও না, কারণ এটা সপ্তম অধ্যায়ের জিনিস, ঠিক আছে। আপাতত যতটুকু বললাম ওইটাই এনাফ, আর লাগবে না, দরকার নেই, ঠিক আছে। যোজনী ও যোজ্যতা ইলেকট্রনের পার্থক্যটা কি? অলরেডি আমি আলোচনা করছি না, যে যোজ্যতা ইলেকট্রন হলো সর্ববহিস্থ শক্তি স্তরে মোট কতগুলো ইলেকট্রন আছে, সেইটা হলো যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী কি? কোনো একটা মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ অথবা ভাগাভাগি করে, তাই হলো যোজনী। তুমি কিছু এক্সাম্পল দেবা, বা তোমার কোশ্চেনে দেখো এই টাইপের প্রশ্ন আসবে তোমাদের সৃজনশীলের খতে, যে ক্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবা? তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখাবা, হ্যাঁ, তারপর বলবা যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে এর সর্বশেষ 3 নং শক্তি স্তরে মোট 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। এবং এছাড়াও লক্ষ্য করা যায় যে
ক্লোরিনের সর্বাবস্থিত শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে শুধুমাত্র একটি, ফলে ক্লোরিনের যোজনী কিন্তু এক। ব্যাখ্যা করতে পারবা না এভাবে? পারবো। আচ্ছা ঠিক আছে। একদম আজকের বলতে পারো সব থেকে লাস্ট টপিক, ঠিক আছে, যে হোয়াই পরিবর্তনশীল যোজনী, যেটা অলরেডি আমি ব্যাখ্যা করছি কার্বনের মাধ্যমে। এখন আমি তোমাদেরকে একটু সালফার আর ফসফরাসের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, কারণ এরাও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সালফারের পরিবর্তনশীল যোজনী হইল 2, 4 আর 6, আর ফসফরাসের হইল 3 আর 5। এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। প্রশ্নটা কি জানো? দেখো, এটা তুমি অনেক গাইডে দেখবা যে PCl3 আর PCl5 ফসফরাস, এটা অষ্টক সম্প্রসারণের একটা কোশ্চেন আছে যে PCl5 কেন গঠন করে বা কিভাবে গঠন করে, ঠিক আছে। যাই হোক, তাহলে এক কথায় উত্তর যে পরিবর্তনশীল যোজনী মূলত কেন হয়? উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের জন্য। উত্তেজিত ইলেকট্রন মানে শুধু আমি বলছিলাম যে তাপ দিতেছি আমি, এইটাই এর ফলে যে ইলেকট্রন বিন্যাসটা হবে সেইটাই হলো উত্তেজিত ইলেকট্রন বিন্যাস। যেমন এই যে সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস, নর্মাল ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2, 2s2, 2p6, 3s2, 3p। আচ্ছা, আমরা অরবিটাল ওয়াইজটা লিখে ফেলি, ঠিক আছে। 3px, 3py, 3pz। এখানে মোট কয়টা যাবে? প্রথমে একটা 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 13, 14, 15, 16, মানে 3px এ যাবে 2টা, py তে যাবে একটা, pz এ যাবে একটা। কারো যদি এইভাবে বুঝতে কষ্ট হয় তারা কি করবা? বক্স আঁকবা, যে এই যে 3s2, ঠিক আছে। আর 3p অরবিটালগুলো কেমন? এই যে এইভাবে আঁকবা একসাথে, তিনটা বক্স, 3px, 3py, 3pz। প্রথমে এ একটা ইলেকট্রন দিলা, একটা দিলা, একটা দিলা, মোট ইলেকট্রন কয়টা দিয়ে ফেলাইছো? 15টা। বাকি আছে আরো একটা, তাই সেই একটা ইলেকট্রন এইখানে দেবা। এইভাবে দেখো, নর্মাল অবস্থায়, একেবারে নর্মাল অবস্থায় সালফারের সর্বশেষ বা সর্ববহিস্থ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কতগুলা? বিজোড় ইলেকট্রন কতগুলা বলো? দুইটা। দুইটা, এই একটা এই একটা। তাহলে বলতো এমন অবস্থায় সালফারের যোজনী কত? সালফারের যোজনী 2। তারপরে তুমি কি করলা? তোমার একটু ইচ্ছা করলো, কি ইচ্ছা করলো? তোমার একটু তাপ দেবা, একটু উত্তেজিত করবা। তো তুমি যদি একটু উত্তেজিত করো, তুমি পাবা এটার এইভাবে প্রকাশ করে, ঠিক আছে, স্টার দিয়ে বুঝে উত্তেজিত অবস্থা, ঠিক আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে যাবে? এই যে 3s2 দেখতেছো, আমরা জানি যে 3 নং শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 3টা, তাই না? 3s, 3p আর 3d। এখানে কিন্তু 3d ছিল, কিন্তু আমি কিন্তু 3d আঁকাই নেই বা আমি লেখি নেই, কারণ 3d তে কোনো ইলেকট্রন ছিল না। এখন আমি যে কাজটা করবো সেটা হলো এই যে 3s, এইটা হলো 3p, আর এই যে 3d তে কিন্তু মোট 5টা অরবিটাল আছে। তোমরা যারা ঠিকভাবে অধ্যায় 3 করো নাই তারা কিন্তু এখন বুঝবে না, তাই না বলো? কি ভাইয়া? এই যে সালফারে তুমি যখন উত্তেজিত করছো তখন এই 3s থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়ে বা শক্তি শোষণ করে 3s থেকে একেবারে 3d তে চলে যায়, বুঝছো? মনে করো, অথবা 3s না, সরি সরি সরি, প্রথমটায় তোমার এই যে 3px আছে না, এই 3px, এই 3px থেকে এই ইলেকট্রনটা চলে যায় প্রথম ধাপে। দেখো, 3s এ দুইটা ইলেকট্রন ঠিকই আছে, বাট 3px এর এই যে একটা ইলেকট্রন ছিল না, সে এইখানে চলে আসে, বুঝছো? জাস্ট এই 3p এই 3px এর ইলেকট্রনটা 3d তে চলে গেছে। এখন তাহলে বলো, এই অবস্থাতে সালফারের যোজনী কত? 4, কারণ সালফারের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 4টি। এখন তুমি যদি সালফারকে আরো বেশি উত্তেজিত করো তখন কি হবে? তখন এই যে 3s উপশক্তি স্তরটা ছিল, এইখান থেকেও ইলেকট্রন জাম্প করবে, বুঝছো? তাহলে ইলেকট্রন যদি জাম্প করে তাহলে চেহারা কেমন হবে বলো? যোজন পাঁচটায় যাবে। হ্যাঁ, এই যে এখানে 3s দুইটা ছিল, এখন একটা, আর এখানে যে তিনটা দেখো,
আচ্ছা দাঁড়াও, এখানে একটু কথা আছে, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা দেখো, যেমনটা বলতেছিলাম, এই যে 3s এর এই যে ইলেকট্রনটা সে চলে যাবে একেবারে এইখানে, তাই না? তাহলে এখন দেখো এই অবস্থাতে আমার মোট বিজোড় ইলেকট্রন কয়টা? 6টা। 6টা। তাহলে এই সালফারের যোজনী কত এখন? 6। সক্রিয় যোজনী এখন 6। তাহলে দেখছো মাঝে মাঝে সালফারের যোজনী 2, মাঝে মাঝে 4, মাঝে মাঝে 6। সেই একইভাবে ফসফরাসেরটাও আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, ফসফরাসেরটা তাহলে কেমন হবে তোমরা বলো তো? ফসফরাসের কত, ইলেকট্রন বিন্যাস কেমন? মেনলি তো এরকম না, 3s2 3p3। যদি বক্স আকারে চিন্তা করি, বক্স আকারে কি, যে 3s এখানে আছে 2টা, আর 3p 3px 3py 3pz প্রত্যেকটাতে একটা একটা কইরা আছে। এখন বলো এই অবস্থাতে ফসফরাসের বিজোড় ইলেকট্রন কতগুলো মোট? 3টা। তাহলে আমার যোজনী এখন কত? 3টা। 3। আর আমরা যদি একটু এখন উত্তেজিত করি, উত্তেজিত করলে দেখো, উত্তেজিত করলে কি হবে? 3s 3p, এখানে কিন্তু 3d আছে কিন্তু কোনো ইলেকট্রন নাই দেখে আমি আঁকি নাই। এখানে মনে 3d কিন্তু আছে, ঠিক আছে? 3p তে 3টা অরবিটাল, 3d তে 5টা অরবিটাল। এখন এই যে তুমি যেহেতু উত্তেজিত করছো, এই 3s উপশক্তি স্তর থেকে একটি ইলেকট্রন শক্তি শোষণ করে 3d অরবিটালে চলে যাবে। তাহলে কেমন হবে? 6টা হবে। 6টা কেমনে? 5টা। 5টা। তাহলে বুঝছো? তাহলে আচ্ছা, এখন তুমি যদি আরো বেশি উত্তেজিত করো তাহলে আর কি কিছু হওয়া সম্ভব বলো এখানে? না। আর কিন্তু কিছু হওয়া সম্ভব না। তাহলে এই জন্যই আমার ফসফরাসের যোজনী কত কত হইতে পারে? 3 আর 5। তাহলে যখন ফসফরাসের যোজনী 3 তখন গঠন করে PCl3, আর যখন উত্তেজিত করছো তখন কিন্তু PCl5 গঠন করে, বুঝছো? এটা আমরা সামনে আরো বুঝছি ভাই। ভালোভাবে শিখবো। আপাতত জাস্ট আমি তোমার এই পরিবর্তনশীল যোজনী কেন কোনো কোনো মৌল প্রদর্শন করে সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য উত্তেজিত ইলেকট্রন বিন্যাস শিখাইছি। আজকের লাস্ট টপিক। আচ্ছা একটা কাজ করি, এই জিনিসটা আমরা আগামী দিন পড়ি, ঠিক আছে? সবাই এখন 9টা। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।